আসসালামু আলাইকুম। হৃদিতা গল্পের ৮ নাম্বার পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। রেস্টুরেন্টে গিয়ে বসতেই পিছন দিক থেকে এক বৃদ্ধ লোক বলে উঠল, বাবা কেমন আছো? বৃদ্ধ লোকটির দিকে রীতিমতো অবাক হয়ে তাকিয়ে আছি। কে উনি? চিনতে পারছি না দেখে বৃদ্ধ লোকটি বলল, বাবা আমাকে চিনতে পারছো না? আমি বললাম, সরি আঙ্কেল, মাফ করবেন, সত্যি আমি আপনাকে চিনতে পারছি না। আঙ্কেল বলল, ১ বছর আগে বখাটের হাত থেকে তুমি আমার মেয়েকে বাঁচিয়েছিলে, মনে আছে? আমি বললাম, জি আঙ্কেল, এবার মনে পড়েছে। কেমন আছেন আপনি? আঙ্কেল বলল, হ্যাঁ ভালো। সেদিন তোমাকে কৃতজ্ঞতা প্রকাশ না করেই বাসায় চলে গেছিলাম। বাসায় যাওয়ার পর কৃতজ্ঞতা প্রকাশ করতে না পারায় অনুশোচনা কাজ করছিল। তারপর আবার ফিরে আসছিলাম, কিন্তু তোমাকে খুঁজে পাইনি। হতাশ হয়ে বাসায় ফিরে যেতে হয়েছে। আজ একবার ভাগ্যক্রমে রেস্টুরেন্টে তোমার সাথে দেখা হয়ে গেল। আমি বললাম, সরি আঙ্কেল, আমি আসলে বুঝতে পারি নাই আপনি আমাকে এতটা খুঁজছেন, নয়তো আমি আপনার সঙ্গে দেখা করতে আসতাম। আঙ্কেল বলল, না থাক, সেটা আর করতে হবে না। তো এখন কি করতেছো? আমি বললাম, পড়াশোনা করছি এবং পাশাপাশি পার্ট টাইম জব করছি, এই আর কি। আঙ্কেল বলল, বাবা তোমাকে একটা অনুরোধ করব, রাখবে? আমি বললাম, আঙ্কেল অনুরোধের কথা বলছেন কেন? আপনি আমাকে আদেশ করতে পারেন, সেটা আমি অবশ্যই শুনবো। আঙ্কেল বলল, বাবা আমার অফিসে অনেক শত্রু লেগে গিয়েছে। অফিসে কাকে বিশ্বাস করব তেমন কোনো পার্সনকে খুঁজে পাচ্ছি না। যদি তুমি রাজি থাকো তাহলে আমার একটা ভালো পোস্টে তোমাকে জব দিতে পারবো। এতে তোমার লাইফও রঙিন হয়ে উঠবে। আঙ্কেলের কথা শুনে কিছু একটা ভাবতে ওপাশ থেকে আরোহী বলে উঠল, আঙ্কেল আপনি টেনশন নিয়েন না, ও চাকরিটা পেলে অবশ্যই করবে, সেটা আমি গ্যারান্টি। আঙ্কেল বলল, বাবা কি ভাবছো? আমি বললাম, না মানে আঙ্কেল, আমি যে পার্ট টাইম জবটা করছি এতে ভালোই চলছে, অন্য কোনো চাকরি না করলেও হবে। আঙ্কেল বলল, চাকরিটা করলে একে তো তোমার পক্ষেও ভালো হবে, আমার দিক থেকে ভালো বিশ্বস্ত একজনকে পেয়ে যাব। সেটা কিন্তু দুই দিক থেকেই ভালো হবে, কথাটি একবার ভেবে দেখো। আঙ্কেল যে কথা বলছে তা ঠিকই বলছে, চাকরি হলে তো আমার লাইফটা সাজাতে পারবো। তাছাড়া আঙ্কেল যেহেতু নিজ ইচ্ছায় সুযোগটা দিতে যাচ্ছে, হাতছাড়া করা মানে বোকামি। এসব ভেবে আঙ্কেলকে বললাম, আঙ্কেল আপনি যেহেতু চাকরির কথা বলছেন এতে আমার কোনো অমত নেই। তাছাড়া পড়ালেখা শেষ করে তো এমন একটা চাকরির সন্ধানই করতাম আমি। আঙ্কেল বলল, বাবা তুমি আমাকে সত্যিই বাঁচালে। তুমি হয়তো জানো না আমার কি পরিমাণ শত্রু লেগে আছে, সুযোগ পেলে ওরা আমাকে শেষ করে ফেলবে। আমি বললাম, আঙ্কেল আমি থাকতে আপনার কোনো টেনশন নেই, আমার সর্বোচ্চ দিয়ে হলেও আপনাকে শত্রুমুক্ত করার চেষ্টা করব। আঙ্কেল বলল, বাবা এরকম ভরসা দেওয়ার মতো একজন পার্সনকে দরকার ছিল, যাক অবশেষে তোমাকে পেয়ে গেলাম। আঙ্কেলের মাধ্যমে চাকরিটা পাওয়ায় কয়েক বছরের ব্যবধানে লাইফটা একদম চেঞ্জ হয়ে গেল। এখন গাড়ি বাড়ি সব হয়েছে, কিন্তু পরিবার গড়তে পারিনি। মাঝে মধ্যে আঙ্কেলকে কৃতজ্ঞতা সুরে বলি, আঙ্কেল আপনি আমার পাশে ছায়ার মতো না দাঁড়ালে হয়তো এসব কিছুই করতে পারতাম না। তিনি আমার কথার প্রতি উত্তরে শুধু একটা কথা বলতো, আমি তেমন কিছুই করিনি, তোমার সাফল্যের পিছনে যে পরিশ্রমটা দিয়েছ সেটা হয়তো সবাই পারে না, দিনরাত সমানভাবেই কাজ করেছ, যার জন্য তুমি আজ সাফল্য ব্যক্তিদের মধ্যে একজন। আমি আরো দোয়া করি তোমার সামনের দিনগুলো যেন আরো ভালো কিছু করতে পারো। আঙ্কেল আমাকে শুধু একথা বলতো, তার সঙ্গে যদি ভাগ্যক্রমে দেখা না হতো তাহলে হয়তো আমার ভাগ্যের চাকাটা এইভাবে খুলতোই না। এই ছিল 5 বছর আগের ঘটনা। এখন বর্তমানে আসা যাক। অফিসে মনোযোগ সহকারে ল্যাপটপে কাজ করছি। হঠাৎ পাশে রাখা ফোনটা ক্রিং ক্রিং করে বেজে উঠলো। স্ক্রিনে লক্ষ্য করতেই আঙ্কেলের নাম্বারটি ভেসে উঠলো। তড়িঘড়ি করে রিসিভ করলাম, বললাম হ্যালো। আঙ্কেল বলল, বাবা কি করছো? আমি বললাম, আঙ্কেল অফিসে বসে কাজ করছি। আঙ্কেল বলল, তোমার যতই কাজ থাকুক না কেন কাল কিন্তু আমার মেয়ের বিয়েতে তোমাকে আসতেই হবে। আমি বললাম, হ্যাঁ আঙ্কেল আমি অবশ্যই যাব। আঙ্কেল বলল, আচ্ছা ঠিক আছে, কাজ করো। কাল যদি আমার মেয়ের বিয়েতে তোমাকে না দেখি তাহলে কিন্তু বাবা আমি অনেক মন খারাপ করব। আমি বললাম, আঙ্কেল আপনি যেহেতু বলেছেন তো আমি অবশ্যই যাব। আঙ্কেল বলল, আচ্ছা ঠিক আছে রাখি। আমি বললাম, জি আচ্ছা। কাল তো গুরুত্বপূর্ণ একটা মিটিং আছে, বিয়েতে গেলে মিটিং বাদ দিতে হবে। এদিকে আঙ্কেল অনেক রিকোয়েস্ট করে বলেছে যদি না যাই তাহলে মন খারাপ করতে পারে। তাছাড়া এই লাইফটা তো আঙ্কেলের মাধ্যমেই পেয়েছি। আজ আমি এতটা ব্যস্ত সেটা একমাত্র আঙ্কেলের জন্যই। দরকার পড়লে মিটিং বাদ দিয়ে হলেও আঙ্কেলের মেয়ের বিয়েতে যেতে হবে। তারপর আঙ্কেলের মেয়ে মানে মিথিলার বিয়েতে যেতে হলো। বাড়িতে প্রবেশ করতেই লক্ষ্য করলাম এটা যেন কোনো একটা রাজপ্রাসাদ, ডেকোরেশন আর লাইটিং পুরো বাড়িটাই চাকচিক্য করে ফেলেছে। ডেকোরেশন দেখছি, এর মধ্যে আঙ্কেল আমাকে দেখে বলে উঠলো, বাবা এসেছো? আমি তো ভেবে নিয়েছিলাম তুমি আসবেই না। আমি বললাম, আপনি আমাকে আসতে বলেছেন আর আমি আসবো না, এটা কি হয়? আঙ্কেল বলল, এসে ভালোই করেছো। আমি বললাম, আঙ্কেল আমি একটা বিষয়ে প্রশংসা না করলেই নয়, আপনার ডেকোরেশনের লাইটিং কিন্তু পুরো বাড়িটাকে রাজপ্রাসাদ বানিয়ে ফেলেছে। আঙ্কেল বলল, একটা মাত্র মেয়ে আমার, আগে থেকেই স্বপ্ন ছিল অনেক ধুমধাম করে বিয়েটা দিব, তাই আর কি স্বপ্নটা সত্যি করলাম। আমি বললাম, তাহলে তো আপনার স্বপ্ন সত্যি হয়ে গেল। আঙ্কেল বলল, হ্যাঁ। কথা বলতে বলতে আঙ্কেলের ফোনে ফোন আসলো। তারপর আঙ্কেল বলল, বাবা তুমি বসো গিয়ে, আমার একটু ওইদিকে কাজ আছে। আমি বললাম, জি আচ্ছা সমস্যা নেই, আমি আছি। তারপর আঙ্কেল চলে গেল। পুরো বাড়িটা ঘুরে ঘুরে দেখছি, হঠাৎ পিছন থেকে কে যেন বলে উঠলো, আরে দোস্ত কেমন আছিস? আমি পিছন ফিরে তাকাতেই লক্ষ্য করলাম রাকিব ও তার স্ত্রী আমার দিকে তাকিয়ে হাসি উজ্জ্বল চেহারা নিয়ে কথাটি বলল। আমি একটু গভীর সুরে বললাম, ভালো। আমার কথার ধরন দেখে রাকিব বুঝতে পারলো তার সঙ্গে কথা বলার কোনো মুড নেই, তো সেখান থেকে চলে আসতে যাব এমন সময় রাকিবের স্ত্রী বলল, ভাইয়া শুনেন। আমি বললাম, বলেন। রাকিবের স্ত্রী বলল, আপনি আমাদের দেখেই এভাবে চলে যাচ্ছেন যেন আমাদেরকে চিনেনই না।
আমি নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে রইলাম। রাকিব বলল, দোস্ত সরি রে, তোকে সেদিন বাড়ি থেকে এইভাবে তাড়ানোটা আমাদের ঠিক হয়নি। তুই যখন চলে গেলি আমি আর নীলা তখন বাসা থেকে বের হয়ে কিছু দূর তোকে খুঁজেছি, কিন্তু তোর দেখা মিলেনি। সরি দোস্ত, অনেকদিন পর তোর সঙ্গে দেখা হলো, মন খারাপ করে থাকিস না। আমি বললাম তোর মতো বন্ধু না থাকাই ভালো। এই বলে ওখান থেকে সরে গেলাম। রাকিব ও তার স্ত্রী আমার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। ওরা হয়তো আমার কাছ থেকে এরকম আচরণ আশা করেনি। ব্যাস সোফায় গিয়ে বসে আনমনে ফেসবুকের নিউজ ফিড দেখছিলাম। হঠাৎ হৃদিতার কণ্ঠে গানের আওয়াজ শুনতে পেলাম। বিষয়টি দেখার জন্য মঞ্চের দিকে এগিয়ে যেতে লাগলাম। মঞ্চের সামনে দাঁড়িয়ে লক্ষ্য করতেই আমার চোখ যেন কপালে উঠে গেল। এই আমি কাকে দেখছি? এ তো সত্যি হৃদিতাই গান গাচ্ছে। হৃদিতার সঙ্গে আরো কয়েকটা মেয়ে তার গানে তাল মিলাচ্ছে। এইদিকে হৃদিতার মা বাবা আঙ্কেলের সঙ্গে সোফায় বসে গল্প সল্প করছে। তার মানে হৃদিতাদের সঙ্গে আঙ্কেলের কোনো একটা সম্পর্ক জড়িত আছে। মাথাটা কেমন জানি ঘুরে গেল। তারা এখানে কি করছে? তাদের তো এখানে থাকার কথা না। না, এখানে আর থাকা যাবে না, তার আগেই আমাকে এখান থেকে সরে যেতে হবে। তাদের জন্যই আমাকে গ্রাম ছাড়া হতে হয়েছে। আনমনে এসব ভেবে চলে আসতে যাব। দরজার কাছে যেতেই মিথিলা আমার সামনে দাঁড়িয়ে বলে উঠল, ভাইয়া কোথায় যাচ্ছেন? আমি বললাম, মানে আমার একটা কাজ পড়ে গেছে, সেখানে আমাকে দ্রুত যেতে হবে। মিথিলা বলল, ভাইয়া দাঁড়ান, আব্বুকে বলছি। আব্বুকে বললে তো আর যেতে পারবেন না। আমি বললাম, এই না, বললেন না প্লিজ। মিথিলা বলল, আব্বু এই দেখো রনি ভাইয়া চলে যাচ্ছে। মিথিলার কথাটা আঙ্কেল শোনা মাত্রই তার সঙ্গে হৃদিতার বাবা মাও আমার দিকে তাকাতেই তাদের চোখ আর আমার চোখ এক হয়ে গেল। তারপর কোনো কথা না বলে চলে আসতে যাব, তার আগে হৃদিতার বাবা আমার পথ আটকে যা বলল। হৃদিতার বাবা বলল, বাবা তুমি এতদিন এখানে থেকেছো অথচ আমরা কিছুই জানি না। হৃদিতার মা বলল, বাবা আমাদের ভুল আমরা অনেক আগেই বুঝতে পেরেছি, কিন্তু আফসোস তোমার কাছে গিয়ে যখন ক্ষমা চাইবো ঠিক তখনই আমাদেরকে ছেড়ে চলে আসছিলা। বাবা তুমি আমাদের মাফ করে দাও প্লিজ, আমরা সত্যি অনেক অনুতপ্ত আর লজ্জিত। আমি নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে আছি। তারপর হৃদিতার বাবা বলল, দেখো বাবা আমি তোমার রাগটা বুঝতে পারছি, কিন্তু আমি তখন কি করতাম বলো? আমার জায়গায় যে কেউ হলেই এমন কাজই করতো। আমি যা করেছি, এখন অতীতের সবকিছু ভুলে তুমি আমাদেরকে ক্ষমা করে দাও প্লিজ। আমি বললাম, আপনাদের কথা বলা শেষ, এখন আমি আসি। এই বলে বাসার বাইরে চলে আসছি। পিছন দিক থেকে হৃদিতা দৌড়ে এসে আমার সামনে দাঁড়িয়ে অশ্রু ভেজা চোখে বলল, এতদিন এখানে ছিল অথচ আমি যে দূর থেকে কতগুলো মেসেজ কল দিয়েছি সেগুলো কি একবারও দেখার চেষ্টা করনি? ভুল তো হতেই পারে, তাই বলে সবাইকে ছেড়ে চলে আসতে হবে? হৃদিতা আমাকে জড়িয়ে ধরে এক নাগারে কথাগুলো বলে উঠল। তার কথার কর্ণপাত না করে রেগে বললাম, আমাকে স্পর্শ করার সাহস তোমাকে কে দিয়েছে? হৃদিতা আমার রাগী চেহারাটা দেখা মাত্রই ভয়ে কিছু দূর সরে গিয়ে মাথাটা নিমিষে নিচু করে ফেললো। তারপর বললাম, একটা কথা ভালোভাবে শুনে দেখো, তুমি আর তোমার বাবা ভুলেও আমার সঙ্গে কথা বলার চেষ্টা করতে আসবে না। ঘৃণা নামক শব্দে তোমার আর তোমার বাবার নামটা খুব ভালো করেই লেখা আছে, সেটা চাইলেও মুছে ফেলা সম্ভব না। হৃদিতা বলল, ভুল তো মানুষেরই হয়। এই কথা বলতেই তার কথা থামিয়ে বললাম, চুপ, আরেকটা কথাও আমি শুনতে চাই না। এ বলে আঙ্কেলদের বাসা থেকে বের হয়ে আসলাম। অপরদিকে হৃদিতা কান্না করে তার বাবাকে বলল, বাবা ওর কি আর রাগ ভাঙানো সম্ভব হবে না? হৃদিতার বাবা বলল, মারে তুই কান্না করিস না, আমি রনির কাছে যেভাবে হোক ক্ষমা চেয়ে তোর ভালোবাসাকে একত্রে করে দিব। তার আগে রনির কাকাই কাকিমাকে বিষয়টা বলতে হবে। হৃদিতা বলল, বাবা আমি এত কিছু জানি না, যেভাবেই হোক ওর রাগ ভাঙাতেই হবে। হৃদিতার আজ যেন বিশ্বাসই হচ্ছে না এ কোন রনিকে দেখছে, যে রনি হৃদিতাকে দেখার জন্য পাগলের মতো পিছু পিছু তার বাড়ি অব্দি গিয়েছে। আজ তার চোখে হৃদিতার ঘৃণার ছাপ স্পষ্ট দেখতে পেরেছে। এই ঘৃণা সহজেই কি মুছে ফেলতে পারবে? তাকে পারতেই হবে। এত সহজে তাকে হারাতে রাজি না হৃদিতা। বিছানায় শুয়ে কান্না করছে আর এসব ভাবছে। হঠাৎ করে কারো স্পর্শ পেয়ে হৃদিতা পিছন ফিরে লক্ষ্য করলো তার মা ছলছল চোখে তার দিকে তাকিয়ে আছে। হৃদিতা বলল, মা তুমি এখানে? হৃদিতার মা বলল, কান্না করছিস? হৃদিতা বলল, কই না তো। হৃদিতার মা বলল, মারে সন্তানের মিথ্যা কথা যে মায়েরা খুব সহজেই ধরে ফেলে, আর এখন তুই কান্না করার পরও আমাকে মিথ্যা বলছিস সেটা আমি শিওর। হৃদিতা কান্না করতে করতে বলল, একটা কথা কি জানো মা, যার চোখে আমার জন্য ভালোবাসায় ভরপুর ছিল সে চোখ আজ আমি ঘৃণা স্পষ্ট দেখেছি। জানো মা, ও আমার পিছনে 2টা বছর ঘুরেছে, আমিও ওকে এমনি এমনি ঘুরিয়েছি, তার প্রপোজাল গ্রহণ করিনি। যখন ওকে ভালো লাগতে শুরু করলো ঠিক তখন ওই দুর্যোগ এসে আমাদের মাঝে দেয়াল সৃষ্টি করে দিল। মা তুমিই বলো আমি কি জেনে বুঝে এসব করেছি? হৃদিতার মা বলল, না রে মা, তুই এসব জেনে শুনে করিসনি, কিন্তু ঠিক ওই গ্রামবাসীর সামনে রনিকে অপমান অপদস্থ করা হয়েছে, সে কথা রনি এখনো ভুলেনি। হৃদিতা বলল, মা আমি যে ওকে ভীষণ ভালোবেসে ফেলেছি সেটার কি হবে? হৃদিতার মা বলল, তা বলতে পারবো না, কিন্তু তার মনের জায়গা নিতে হলে আমাদেরকে যেভাবেই হোক তার কাছ থেকে ক্ষমা নিতেই হবে। হৃদিতা বলল, মা আমি ওকে না পেলে একটা কিছু করে ফেলবো। হৃদিতার মা বলল, কি এসব অলক্ষণে কথাবার্তা বলছিস? তোর যদি কিছু হয়ে যায় আমরা কাকে ঘিরে বেঁচে থাকবো বলতো? হৃদিতা বলল, তাহলে যেভাবেই হোক ওকে আমার কাছে এনে দাও মা। হৃদিতার মা বলল, ধুর পাগলি মেয়ে, মায়ের সামনে কি এসব কথা বলতে আছে? হৃদিতা বলল, মা তুমি হাসছো? হৃদিতার মা বলল, না থাক, আর হাসবো না। হৃদিতা বলল, তার মানে তুমি আমার কথা সিরিয়াসলি নাওনি তাই তো?
হৃদিতার মা হেসে হেসে বলল, আমার মেয়ে যেহেতু বলেছে তো জামাই বানালে রনিকেই বানাবো, এবার খুশি তো? হৃদিতা খুশি হয়ে বলল, মা সত্যি বলছো? হৃদিতার মা বলল, হ্যাঁ রে মা, সত্যিই বলছি। তার আগে তোর আব্বুকে তোর মামুকে বলতে হবে। হৃদিতা তার মাকে জড়িয়ে ধরে বলে উঠলো, আমার বেস্ট মা। অপরদিকে যাদের দেখলে মাথায় রক্ত উঠে যায় তাদের সঙ্গে যে এইভাবে দেখা হয়ে যাবে সেটা স্বপ্নেও কল্পনা করিনি। কিন্তু হৃদিতা আমাকে জড়িয়ে ধরলো কেন? ও নিশ্চয়ই আমাকে ভালোবেসে ফেলেছে। কথায় আছে না, দূরত্ব ভালোবাসা বাড়ে, সে জো হয়েছে হৃদিতার। আগে তো তার পিছনে লেগেই থাকতাম, তখন তো আমাকে ভালোবাসেনি। আজ তার ভুল বুঝে অন্যায় করেছে এবং অনুশোচনা থেকে হয়তো আমার জন্য ভালোবাসা জন্মেছে। যাই হোক, তাকে নিয়ে ভাবার মতো সময় আমার কাছে নেই। গ্রামবাসীর সামনে আমাকে যে অপমান অপদস্থ করেছে সেটা তো আমি কখনোই ভুলবো না। আর না ক্ষমা করার তো প্রশ্নই আসে না। তবে একটা বিষয়ে মাথা কাজ করছে না, আঙ্কেলের সঙ্গে হৃদিতাদের কি সম্পর্ক হতে পারে সেটা তো বুঝতে পারছি না। এসব ভেবে আমার কোনো কাজ নেই, যেটা খুশি তা হোক, আমার কি। বাসায় এসে আনমনে ভাবছি, এর মধ্যে পাশে থাকা ফোনটা ক্রিং ক্রিং করে বেজে উঠলো। ফোনটা হাতে নিয়ে স্ক্রিনে লক্ষ্য করতে আরোহী নামটা ভেসে উঠলো। দেরি না করে ফোনটা রিসিভ করলাম। উচ্চস্বরে বললাম, হ্যাঁ বল। আরোহী বলল, কি ব্যাপার, রেগে আছিস মনে হয়? আমি বললাম, আজ আমার মন মেজাজ দুইটাই খারাপ। আরোহী বলল, বিষয়টি কি জানতে পারি? আমি বললাম, তোকে একটু পর বলছি, এখন ফোনটা রাখ। আরোহী বলল, আচ্ছা ঠিক আছে, পরে কথা বলবো না, রাখি তাহলে। আরোহী এই বলে লাইনটা কেটে দিল। তারপরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে অফিসে যাব এমন সময় দরজায় কে জানি অবিরাম কলিং বেল বাজিয়েই যাচ্ছে। বেশ রেগে মেগে দরজার কাছে গিয়ে বললাম, কে? ওপাশ থেকে কোনো রেসপন্স না পাওয়ায় দরজা খুলে সামনে তাকাতেই আমার চোখ যেন কপালে উঠে গেল। কাকাই কাকিমা, তানিশার কুলে একটা আবার ছোট বাচ্চা। তাদের দেখে আমি যেন বাকশক্তি হারিয়ে ফেললাম এমন অবস্থা। বেশ নিজেকে সামলে নিয়ে বললাম, কাকাই কাকিমা তোমরা কেমন আছো? এই কথা বলতে দেরি, কিন্তু কাকিমা আমাকে থাপ্পড় মারতে দেরি হলো না। থাপ্পড়ে ভেবাচিকা খেয়ে কাকিমাকে বললাম, কাকিমা আমাকে মারতে পারলে? কাকিমা বলল, তুই এত পাষাণ কিভাবে হতে পেরেছিস বলতো? ওইদিকে আমি দিনরাত কান্নাকাটি করে মরে যাচ্ছি, আর তুই এদিকে আমাদের কথা ভুলেই গেছিস, কখনো ফোনটাও তো দিতি না। তোর কেন এত জিদ বলতো? কাকিমার কথা শুনে আমি নিশ্চুপ হয়ে রইলাম। তারপর কাকা বলল, বাবা তোকে আমরা ছেলের মতোই লালন পালন করেছি, কখনো কোনো কিছুর অভাব বুঝতে দেইনি। তানিশাকে যা দিয়েছি তার থেকে তোকে একটু সবকিছুতেই বেশি দিবার চেষ্টা করেছি। তুই কিনা আমাদেরকে এভাবে ভুলে গেছিস? কখনো তো আমাদের ফোনও করে বলিসনি, কাকাই তুমি কেমন আছো? কি বলেছিস কখনো? তা কেন করবি? তুই তো আমাদেরকে আপনই ভাবিস নাই। আজ যদি হৃদিতার বাবা আমাদের ফোন করে না জানাতো তাহলে হয়তো তোকে খুঁজেই পেতাম নাই। আমি মাথা নিচু করে বললাম, সরি কাকাই, আমার ভুল হয়েছে। কাকা বলল, আসলে আমরা তোকে ভালোবাসলে কি হবে, তুই তো আমাদেরকে ভালোবাসিস না, আপনও ভাবিস না। কাকাই কথাগুলো বলার মাঝে কাকিমা বলে উঠলো, হ্যাঁ তুমি ঠিকই বলেছো। ও যদি আমাদেরকে আপন ভাবতো তাহলে ঠিকই আমাদের কথা ভেবে বাড়ি গিয়ে না থাকলেও অন্তত দেখাটা করতো। তাছাড়া আমাদের কথা মনে রেখেই বা কি হবে? এখন তো ওর ছোট বোন নেই, অনেক বড় হয়ে গেছে, বাড়ি গাড়ি সবকিছুই হয়েছে তার। এখন কাকাই কাকিমা না থাকলেই বা কি, চলো আমরা বরং গ্রামেই চলে যাই। কাকাই বলল, হ্যাঁ সেটাই ভালো হবে, চলো। কাকাই কাকিমা তানিশা চলে যেতে ধরলো, তার আগে আমি দরজার সামনে গিয়ে বললাম, বললেই হলো? আমার বাবা মাকে এত সহজে ছেড়ে দিব? ছেলে তো বাবা মার সঙ্গে অভিমান করবে, তাই বলে তার ছেলের সঙ্গে যে বাবা মা অভিমান করবে এটা কিন্তু ঠিক না। তারপর কাকিমা কান্না করে বলল, তুই অভিমান করে এত বছর আমাদের ছেড়ে থাকতে পারলে তো আমরা তোর সঙ্গে অভিমান করে থাকতে পারবো না? আমি বললাম, হয়েছে, আর কান্না করতে হবে না। এই দেখো আমি কান ধরছি, আর কখনো তোমাদের উপর রাগ করে থাকবো না। এবার আমরা সবাই এক বাসাতে একসঙ্গেই থাকবো। আমার কথাগুলো শুনে কাকাই হঠাৎ বলে উঠলো, সম্ভব না। কাকার কথাটা শুনে রীতিমতো অবাক হয়ে কাকাইয়ের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছি, আর ভাবছি কাকাই সম্ভব না কেন বলল। ধন্যবাদ সবাইকে, আজকের পার্টটি এই পর্যন্তই। পরের পার্টটি নতুন চ্যানেলে দিব, তো চ্যানেল লিংক আমি ভিডিও ডিসক্রিপশন বক্স আর কমেন্ট বক্সে দিয়ে দিব, আপনারা সেখান থেকে গিয়ে পরের পার্টটি দেখে নিন। তো ধন্যবাদ সবাইকে, সবাই সাবস্ক্রাইব করে রাখবেন।